আসসালামু আলাইকুম। শুরু করছি আমি তো ভালোবাসি তোকে উপন্যাসের ৩৮তম পর্ব দিয়ে। কণ্ঠে আছে আমি সঞ্জিদা ছ। মায়েশার শ্বশুরবাড়ির লোকজন চলে গেছে অনেকক্ষণ হলো, তবুও মেঘমিমের পাত্তা নেই। আবির ওদিকে গিয়ে ডেকে পাঠিয়েছে, অথচ মেঘের মিম এখনও নামছে না। হঠাৎ আবিরের মনে হলো মেঘের জন্য সে আলাদা করে গায়ে হলুদের ড্রেস নিয়ে আসছিল, যেটা আবিরের ব্যাগেই আছে। আবির সাকিবদের ঘরে গিয়ে ড্রেসটা বের করে দেখছে। গায়ে হলুদ উপলক্ষে সবার জন্য রানী গোলাপি রঙের শাড়ি পাঞ্জাবি আনা হয়েছে। কালার পছন্দ করার দায়িত্ব আবিরের ছিল, তাই হলুদ রং বাদ দিয়ে অন্য রঙকে প্রাধান্য দিয়েছে সে। শাড়ি পাঞ্জাবি কেনার দিনই মেঘের জন্য একটা ড্রেস কিনেছিল, কিন্তু বাসায় আসার পর সেই জামা দেখে মন ভরছিল না। তাই গতকাল রাতে মার্কেটে গিয়ে অনেক খুঁজে মেঘের জন্য পছন্দ মতো রানী গোলাপি রঙের একটা ড্রেস নিয়ে আসছে। ড্রেসটা পরলে তার স্প্যারোকে কেমন লাগবে সেটাই ভাবছে। কিছু একটা ভেবেই নিজের মাথায় গাঁটটা মেরে আনমনে হেসে ফেলল। ড্রেসটা শপিং ব্যাগে ভরে মালাদের ঘরের সামনে উঠান পর্যন্ত আসতেই মালিকা খান ডাকলেন, এসে দেখে কোথায় ঘুরে বেড়াচ্ছিস? ভাবি বলল আসার পর থেকে অল্প ভাত খাইছিস, তোর কি খিদে পায় না? পিঠা দিব তোকে নাকি ভাত খাবি? এখন কিছু খাবো না আম্মু, বিকেলে পিঠা খাইছি, ক্ষুধা লাগলে খাবো, তুমি টেনশন করো না। আবির মায়ের সাথে কথা বলেই যেই না ঘরে ঢুকতে যাবে, তখনই সামনে মালা হাজির হলো। আবিরের কণ্ঠ শুনেই নিজের রুম থেকে বেরিয়ে আসছে। মালা উত্তেজিত কণ্ঠে শুধালো, ভাইয়া তোমার কি কিছু লাগবে? আমায় বলো, আমি এখনই দিচ্ছি। আবিরের হাতে শপিং ব্যাগ দেখে পুনরায় প্রশ্ন করলো, শপিং ব্যাগে কি? আবির রাগান্বিত কণ্ঠে উত্তর দিল, সে যাই থাকুক, তোর ভাবতে হবে না। আর আমার কিছু লাগলে আমি নিজেই নিতে পারবো, তুই নিজের চরকায় তেল দে। আবিরের রাগান্বিত কণ্ঠ শুনে মালা মাথা নিচু করে মনে মনে বলল, আমারই তো ভাবতে হবে, আমি তো তোমাকে ভালো। আবির ধমক দিল, রাস্তা থেকে সরে দাঁড়া। মালা তাড়াতাড়ি করে সরে দাঁড়ালো। আবিরকে যেতে দেখে মালাও নিজের রুমে সাজতে চলে গেছে। আবির বারান্দা পেরিয়ে দোতলায় যাওয়ার জন্য কয়েক সিঁড়ি উঠতেই আচমকা আলতারাঙা একটা পা চোখে পড়ল। পায়ের মালিক দোতলা থেকে নামছিল। সিঁড়িতে এক পা রেখেই যেন থমকে দাঁড়িয়েছে। আবির স্বাভাবিকভাবে চোখ তুলে তাকাতেই আশ্চর্য বনে গেল। চোখে পড়ে এক মায়াবিনীর দিকে। সহসা মুগ্ধ আখিতে তাকায়। সে মায়াবিনী যেন মায়ার জাল বিছিয়ে রেখেছে। আবিরের মতো হাজার সুপুরুষ যুবক তার এই রূপে ঝলসে যাবে। বাঙালি স্টাইলে রানী গোলাপি রঙের শাড়ি পরিহিতা মায়াবিনীর কোমর ছড়ানো চুলগুলো অতিশয় ধীর গতিতে উড়ছে। মুখে হালকা মেকআপ, চোখে আইলাইনারের সঙ্গে গাঢ় করে কাজলও লাগানো, ঠোঁটে লাল লিপস্টিক, গলায় হালকা গহনা, তার সাথে কোমরের বিছা। আবির কিং কর্তব্য বিমূঢ় বিস্ময় চোখে মায়াবিনীকে আপাদমস্তক দেখল। বক্রুদ্ধ দৃষ্টিতে চেয়ে আছে সেই আখি জোড়ায়। মায়াবিনীর দিকে তাকিয়ে উপরে সিঁড়ি পা রাখতে গিয়ে হোঁচট খেয়ে পড়তে নিলে সঙ্গে সঙ্গে হ্যান্ড রেলে ধরে কোনোরকম নিজেকে সামলালো। আবিরকে হোঁচট খেতে দেখে মায়াবিনী কয়েক সিঁড়ি নেমে আতঙ্কিত কণ্ঠে শুধালো, কি হয়েছে আপনার? মায়াবিনীকে কাছে আসতে দেখে আবির তৎক্ষণাৎ ২-৩ সিঁড়ি নিচে নেমে নিঃশব্দ কণ্ঠে বিড়বিড় করে যেন কি বলল। মায়াবিনী শুধু শেষে বলা উফটাই শুনতে পেরেছে। মায়াবিনী চিন্তিত স্বরে শুধালো, আপনি ঠিক আছেন তো? আবির উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন ছুড়ে দিল, তুই কি ঠিক থাকতে দিচ্ছিস? আবিরের প্রশ্ন শুনে মায়াবিনী অপলক দৃষ্টিতে তাকালো। চোখে মুখে উজ্জ্বলতা ফুটে উঠেছে। উত্তেজিত কণ্ঠে পুনরায় প্রশ্ন করল, শাড়িতে কেমন লাগছে আমায়? আবির পুনরায় তাকালো। ক্লান্তহীন অমত্ত চেয়ে রইল কিছুটা সময়। মেঘ তীর্যক চোখে চেয়ে আছে, তার মুখে মিষ্টি হাসি। আবিরের ঘোর যেন কিছুতেই কাটছে না, দৃষ্টি তার সরছেই না। মনে হচ্ছে মায়াবিনীকে দেখার ব্যাকুলতা এই জন্মে আর শেষ হবে না। মৃত্যু ব্যতীত মায়াবিনীর মায়ার জাল থেকে বের হতে সে পারবে না। মেঘ পুনরায় প্রশ্ন করল, কেমন লাগছে বললেন না তো? মেঘের কথায় আবিরের মনোযোগের বিঘ্ন ঘটে। আবেশিত কণ্ঠে বলল, মায়াবিনী। আবির ভাইয়ের মুখে মায়াবিনী শব্দ শুনে অষ্টাদশী লজ্জায় আড়ষ্ট হয়ে গেল। ব্লাশ দেওয়া কপল আরও বেশি রক্তিম বর্ণ ধারণ করেছে। ডিসেম্বরের তীব্র শীতেও অষ্টাদশীর নাক ঘেমে চিকচিক করছে। প্রিয় মানুষের মুখে নিজের প্রশংসা অষ্টাদশীর কলরবে অন্যরকম শিহরণ জাগছে। এতক্ষণ আবির ভাইয়ের দিকে তাকিয়ে থাকলেও এখন লজ্জায় চোখ তুলে তাকাতে পারছে না। আবির গলা খাকারি দিয়ে বলল, হাতটা দেখি। আবির নিজের হাত বাড়ালো। মেঘ ডান হাত একটু এগোতেই আবির মেঘের হাত ধরে এক সিঁড়ি উপর থেকে মেঘের ডান হাতের কনিষ্ঠ আঙুলের মুখের কাছে নিল। মেঘের কনিষ্ঠ আঙুল ব্যতীত বাকি আঙুলগুলো স্থান পেল আবিরের গালে।
আবিরের গালে খোঁচা খোঁচা দাড়ি স্পর্শ করতেই অষ্টাদশীর বুকের ভেতর উথাল পাথাল ঢেউ শুরু হয়ে গেছে। আবির মেঘের কনিষ্ঠ আঙুলে আস্তে করে কামড় দিল। অমনি অষ্টাদশী কেঁপে উঠল। মেঘের অস্বস্তি বুঝতে পেরে আবির হাত ছেড়ে কিছুটা দূরে দাঁড়ালো। আবির স্বভাবসুলভ ভারী কণ্ঠে বলল, আমার সুন্দর লাগছিল বলে তুই একদিন নজর কাটিয়েছিলি, আজ আমি কাটালাম। মেঘ নিস্তব্ধ, নিরেট দৃষ্টিতে তাকিয়ে আছে। আবির নিজেকে সামলে গম্ভীর কণ্ঠে বলল, মানুষ মারার প্ল্যানটা কার? মানে? তুই তো কোনোদিন শাড়ি পরিসনি, আজ হঠাৎ শাড়ি পরার কারণ কি? মেঘ আমতা আমতা করে বলল, মাইশা আপু জোর করলো শাড়ি পরার জন্য। আপু আর আপুর বান্ধবীরা মিলেই আমাকে সাজিয়ে দিয়েছে। তাই তো বলি। কি? কিছু না, পরেছিস ভালো কথা, কিন্তু তোর জন্য শাড়ি আনা হয়নি। এই যে তোর ড্রেস, শাড়িটা পাল্টে ড্রেসটা পরে নিচে আসবি। মেঘ শপিং ব্যাগটা হাতে নিয়ে একটু দেখলো, তারপর মন খারাপ করে বলল, আনা হয়নি মানে? শাড়িটা তো মাইশা আপুই আমাকে দিয়েছে, ওখানে তো অনেক শাড়ি ছিল। এত বেশি বুঝিস কেন? শাড়ি বেশি থাকলে কি পরতে হবে? একটু থেমে পুনরায় বলল, তুই আজ স্টেজে গেলে মাইশা আপুর বদলে সবাই তোকে হলুদ লাগাতে আসবে। তার থেকেও বড় বিষয়, বিয়ে বাড়িতে এত মানুষ, কত বাজে মেন্টালিটির ছেলে আছে, কখন কোন ছেলে কি বলে ফেলবে, তখন তো গাল ফুলাইয়া কান্না শুরু করে দিবি। আমি তানভীর না যে সর্বক্ষণ তোকে চোখে চোখে রাখবো। তোর সমস্যা হলে ঠান্ডা মাথায় সমাধান করব। বাই এনি চান্স কোনো ছেলে উল্টাপাল্টা কিছু বললে তখন আমার হাত উঠে যাবে। আমি বিয়ে খেতেই আসছি, মারপিট করতে নয়। তুই কি চাস তোর জন্য আমি বিয়ে বাড়িতেও মারপিট করি? মেঘ ডান বাম মাথা নেড়ে উচ্চস্বরে বলল, না। আবির মোলায়েম কণ্ঠে বলল, যদি বিয়ে বাড়িতে কোনো রকম ঝামেলা না চাস তাহলে এসব মেকআপ তুলে ড্রেসটা পরে সিম্পলি নিচে আসবি। আর যদি মনে হয় সবাই শাড়ি পরেছে তাই তোকেও শাড়ি পরতে হবে, তাহলে এভাবেই যেতে পারিস। চয়েস ইজ ইয়োর্স। মেঘ আর কিছু বলল না। শপিং ব্যাগটা হাতে নিয়ে সিঁড়িতে উঠছে। মন খারাপ হওয়ার বদলে অষ্টাদশীর চোখে মুখে প্রখর উজ্জ্বলতা। আবির ভাইয়ার বলা মায়াবিনী শব্দটা বারবার কানে বাজছে। আবির ভাই যে তাকে নিয়ে চিন্তা করে, এটা ভাবতেই মেঘের হৃদয়ে প্রশান্তির হাওয়া বয়ে গেল। আবিরের দৃষ্টি মেঘেতে নিবন্ধ। আকস্মাৎ বুকে হাত রাখল। মস্তিষ্কে নিউরনে অবিরাম বাজছে, তোর রূপে এই আবির বিধ্বস্ত। মানসিক টানাপোড়েনে ভুগছে সে। অশান্ত মনকে শান্ত করার কোনো শব্দ খুঁজে পাচ্ছে না। হৃদয়ে গান বাজছে, ये दिल पागल बना बैठा, इसे अब तू ही समझा दे, दिखते तुझ में मेरी दुनिया तू बन जा रे। যতক্ষণ অষ্টাদশীকে দেখা যাচ্ছিল আবির ততক্ষণ দুর্বোধ্য দৃষ্টিতে তাকিয়েছিল। অষ্টাদশী আড়াল হতেই আবির থপ করে সিঁড়িতে বসে পড়েছে। হাত দিয়ে চোখ মুখ দেখছে। বক্ষপিঞ্জরে উথাল পাথাল ঢেউ। তখনই সাকিব আসছে। আবিরকে সিঁড়িতে বসে থাকতে দেখে চিন্তিত স্বরে শুধালো, কি হয়েছে ভাইয়া, এখানে বসে আছো কেন? আবির চোখ মুখ থেকে হাত সরিয়ে সাকিবের দিকে তাকিয়ে শ্বাস ছেড়ে বলল, সাকিব রে, আমি শেষ। সাকিব আবিরের কাছাকাছি এসে শুধালো, কি হয়েছে বলবা তো? যত দিন যাচ্ছে আমি ওর প্রতি তত বেশি আসক্ত হয়ে যাচ্ছি। মায়াবিনীর মায়া কাটানোর ক্ষমতা যে আমার নেই। মায়া কাটানোর দরকার কি? তুমি তো মেঘবতীকেই ভালোবাসো, বিয়ে করে নাও, তাহলে তো মায়ার বাঁধন আরো বেশি শক্ত হবে। তোমাদের দুজনকে পাশাপাশি দেখলে আমার কি যে ভালো লাগে। সাকিব মাথা চুলকে শুধালো, ভাইয়া তুমি না বলছিলা দেশে আসার 3 মাসের মধ্যে বিয়ে করবা? এখন তো 6 মাস হয়ে যাচ্ছে, বিয়ে করছো না কেন? বিয়ের কথা শুনে আবিরের চোখে মুখে বিষণ্ণতা ছেয়ে গেছে। মামা মামিরা ব্যতীত আবিরের ফুপ্পির ঘটনা আর কেউ জানে না। আবিরও নিজের থেকে সাকিবকে কিছু বলেনি। আবির সিঁড়ি থেকে উঠে যেতে যেতে বলল, পরিস্থিতি বলতে একটা শব্দ আছে জানিস তো? আমি এখন পরিস্থিতির অধস্থনে বন্দী। পরিস্থিতি যেদিকে নিয়ে যাবে আমি সেদিকে যেতে বাধ্য। সাকিব কিছুই বলল না। আবিরকে প্রশ্ন করার আগেই আবির সেই জায়গা ত্যাগ করলো। আশেপাশে না তাকিয়ে সোজা সাকিবের রুমে চলে গেল। রুমে ঢুকেই বিছানা চোখ বন্ধ করে শুয়ে পড়ল। বক্ষে তার তীব্র কম্পন। পৃথিবীর সবার চোখে অদম্য গুরুগম্ভীর আর শক্তপোক্ত ব্যক্তিটা আজ এক মায়াবনীর রূপে বিধ্বস্ত হয়ে গেছে। এত বছর বুকের ভিতর চেপে রাখা অনুভূতিরা যেন খাঁচা ছেড়ে বেরিয়ে আসতে চাইছে। অষ্টাদশী কি করে বুঝবে তাকে এই রূপ দেখে আবিরের হৃদয়ের কতটা তোলপাড় চলছে? 20 মিনিট কেটে গেল। আবিরের এক হাত মাথার নিচে, অপর হাত বুকের উপর বাঁ পাশে। আচমকা চোখ মেলে তাকায়। ঠোঁটের কোণে দুষ্টু হাসি।
বিছানার পাশে রাখা ফোনটা হাতে নিল। গ্যালারিতে ঢুকেই প্রথম ছবিটা চাপ দিল। অমনি মেঘের শাড়ি পরা একটা ছবি ভেসে উঠেছে। মেঘের চোখে ফাঁকি দিয়ে কিছুক্ষণ আগেই দুইটা ছবি তুলেছিল আবির। সেখান থেকেই একটা ছবি সুদীর্ঘ মনোযোগ দিয়ে দেখছে। কাজল কালো চোখ, লজ্জায় লালিত মুখমণ্ডল, ওষ্ঠধয়ে মায়াবীর হাসি আবিরের অশান্ত মনকে জানান দিচ্ছে মায়াবিনীর মায়াজালে আবিরের মৃত্যু নিশ্চিত। আবির ফেসবুকে ঢুকেই নিজের টাইমলাইনে একটা পোস্ট করে, মনের বিরুদ্ধে নিজেকে নিয়ন্ত্রণ করার চেয়ে যুদ্ধে শহীদ হওয়া বোধ হয় অধিকতর শান্তিপূর্ণ। নিচে ছোট্ট করে লিখেছে, বেস্ট সারপ্রাইজ এভার, সাথে একটা ব্ল্যাক লাভ ইমোজি। আবির পুনরায় মেঘের শাড়ি পরা ছবিটা বের করেছে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে সে। আকস্মাৎ ফোনের যান্ত্রিক আওয়াজ বেজে উঠল। তানভীর কল করেছে। আবির রিসিভ করতেই ওপাশ থেকে উদ্বিগ্ন কণ্ঠে ভেসে এলো, ভাইয়া তুমি ঠিক আছো? বোনও ঠিক আছে তো? আবির মৃদু হেসে উত্তর দিল, তোর বোন বোধ হয় সিদ্ধান্ত নিয়েই নিছে, আমায় না মেরে থামবে না। কেন, কি হইছে? বোনও কি করছে? রাগে বকা দাওনি তো আবার? তোর বোন এমন রূপে আমার সামনে আসছে, ধমক দেওয়া তো বহুদূর। আমি তো তুমি তো কি, বোনও কেমন রূপে আসছে? তুই না আমার সম্বন্ধী হোস, ছোট বোনের প্রেমালাপ শুনতে চাস? লজ্জা লাগে না তোর? আচ্ছা সরি, তোমরা ঠিকঠাক থাকলেই হলো। তোমাদের দুজনকে একসাথে পাঠিয়ে এখন টেনশনে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। তোমার স্ট্যাটাস দেখে আরও বেশি ভয় লাগছিল, তাই তাড়াতাড়ি কল দিলাম। কিছুক্ষণ আগে মাইশা আপু কল দিয়েছিল আমায়, যায়নি বলে রাগারাগি করেছে। আমি বলেছি সকাল সকাল চলে আসবো। আচ্ছা সাবধানে থাকিস, আর আসার সময় আমার বাইকটা নিয়ে আসিস। আচ্ছা রাখছি। শুনো ভাইয়া। হ্যাঁ বল। বোনের সাথে রাগ দেখিও না প্লিজ। এখন রাগ দেখানোর অবস্থায় আমি নেই, তোর বোনকে নিয়ে পালাইয়া না যাই, এই টেনশনে আছি আমি। রাখলাম। আবির কল কেটে ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে আসছে। তানভীর আহাম্মকের মতো বসে আছে। বনু কি করেছে? ভাইয়ার কি হয়েছে? কি বলল? সব যেন এলোমেলো হয়ে যাচ্ছে। আবির ভাইয়া পরিবারের জন্য এত দৃঢ় সংকল্প নিয়ে হুট করে পালিয়ে যাওয়ার কথা কেন বলছে? ভাইয়া কল দিলেও লাভ নাই। মাঝে মাঝে তানভীর ভাবে, ভাইয়ার সম্বন্ধী না হলে শালা হলেই ভালো হতো। মজার ছলে হলেও অন্তত পক্ষে ভাই কিছু বলতো, যাতে ভাইয়ের মনোযোগ বা মনোভাব বুঝতে পারত সে। আবির কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে বের হয়েছে। রানী গোলাপি রঙের পাঞ্জাবি পরায় আজ আবিরকে অন্যরকম সুন্দর লাগছে। সাদা কালো আর ধূসর রঙের ভিড়ে উজ্জ্বল বর্ণটা আবিরকে বেশ মানিয়েছে। প্যান্ডেলে ঢুকতে গিয়ে আশেপাশে তাকিয়ে দেখল মেঘ কোথাও নেই। মিম, দিশা আরও কয়েকজন মিলে গল্প করছে। আবির মিমকে ডেকে জিজ্ঞাসা করলো, মেঘ কোথায়? মিম ও আশেপাশে তাকাচ্ছে, ধীর কণ্ঠে বলল, আপুকে তো দেখেছিলাম নিচে আসছিল, এখন তো দেখছি না, রুমে গিয়ে দেখে আসবো ভাইয়া। তোর যেতে হবে না। আবির দু পা এগোতেই সাকিব ছুটে আসছে। আতঙ্কিত কণ্ঠে বলল, ভাইয়া এতক্ষণ আসছো তুমি? তোমার মেঘবতী তো সেজে গুজে নিচে আসছিল। ওই যে মালা আর ওই দুই বান্ধবী কথা বলছিল। কি কথা বলেছে তো শুনি নাই, কিন্তু দেখলাম মেঘবতী মুখ কোমড়া করে উপরে চলে যাচ্ছে। তখন আব্বু চাচ্চু আমায় ডেকে নিয়ে গেছে, কিছু প্রয়োজনীয় জিনিস আনার দরকার ছিল। তারা ওদের রুম পর্যন্ত যেতে পারছি না, ফোনটাও রুমে চার্জ করে আসছি, তাই জানাতেও পারছিলাম না। কাজ শেষে দৌড়ে আসছি। আমি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, যে ভয়টা পাচ্ছিলাম। আবির ঝড়ের গতিতে মেঘের রুমের দিকে গেছে। রুমে মেঘ নেই। বিছানার উপর শাড়ি, কসমেটিক্স এলোমেলো করে পড়ে আছে। আবির আশেপাশে দুই তিনটা রুম চেক করলো, কোথাও কেউ নেই। হঠাৎ ছেড়ে দিকে নজর পড়তেই ছুটল সেদিকে। ছাদ জুড়ে ঝলমল করছে লাল নীল আর সবুজ রঙের আলো। তার একপাশে মেঘ দাঁড়িয়ে আছে, হাতে একটা গাছের ডাল, যেটা দিয়ে ছাদের রেলিংয়ে অবিরত আঘাত করছে। মেঘ ড্রেস পরে নিচে নামতেই চোখে পড়ে মালা আর তাদের বান্ধবীর দিকে। তারা কোনো বিষয় নিয়ে গভীর আলোচনায় মগ্ন। মেঘ সেসবে পাত্তা না দিয়ে দুপা এগোতেই কানে আসে, আবির ভাইয়ের সাথে আমার 2 বছর যাবৎ ফোনে কথা হয়, প্রায়ই ভিডিও কলে কথা হয়। আমি যে ওনাকে ভালোবাসি এই কথাটা এখনো বলিনি। আজকে সুযোগ পেলে ভাইয়াকে বলে ফেলবো। তোরা আমায় বুদ্ধি দে, কিভাবে বলবো? উনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাবেন। কথাগুলো কানে আসতেই মেঘ স্তব্ধ হয়ে গেছে, দাঁতে দাঁত চেপে ধরল। ক্রোধে কপালের শিরাগুলো দৃশ্যমান হয়ে গেছে। মেঘের চোখ মুখ রক্তাভ হয়ে উঠেছে, দাঁত কিরমির করছে। আবির ভাই মালা আপুর সাথে কথা বলে এই কথাটা অষ্টাদশীর মনে চরমভাবে আঘাত করেছে। রাগে কচকচিয়ে ছাদে চলে আসছে।
রাগটা আসলে কার উপর উঠেছে সেটা নিজেও বুঝতে পারছে না। মালা আপুর আচরণ ভালো লাগেনি, এই জন্য মালা আপুকে মেঘ আগে থেকেই সহ্য করতে পারে না। অথচ আবির ভাই, ভাবতেই বক্ষ স্পন্দন থমকে গেল। রাগে ফুঁসছে আর ভাবছে, এতগুলো বছরে একটাবারও আপনি আমার সঙ্গে কথা বলেননি, এখন জোর করতে পারলে তখন কেন জোর করতে পারেননি আমার সাথে কথা বলার জন্য? যদি কথাই না বলতেন তাহলে মালা আপুর সাথে কেন কথা বলেছেন? তাহলে কি আপনি? এতটুকু ভেবেই থেমে গেল। ক্রোধ যেন কমছেই না, বরং বাড়ছে। পাশে একটা গাছ থেকে একটা ডাল ভেঙে সেটাতে রেলিংয়ে আঘাত করেই নিজের ক্রোধ কমানোর চেষ্টা করছে। আবির বিদ্যুৎ বেগে ছুটে এসে মেঘের হাত চেপে ধরল, হাত থেকে ডালটা নিয়ে ছুঁড়ে ফেলল। আবির সরু নেত্র খেয়াল করলো অষ্টাদশীর চোখ মুখ, লাইটের আলোতে বারবার পরিবর্তন হচ্ছে চেহারার বর্ণ। মেঘের চোখে মুখে তীব্র ক্ষিপ্রতা। আবিরের উপস্থিতি বুঝতে পেরে রাগ যেন 3 গুণ বেড়ে গেছে। আবিরের হাত থেকে নিজের হাতটা ছাড়ানোর চেষ্টা করছে, কোথাও কেটেছে কিনা আবির সেটা দেখার চেষ্টা করছে। অথচ মেঘ নিজের সবটুকু শক্তি দিয়ে হাত ছড়ানোর চেষ্টা করছে। মেঘের এমন কাণ্ডে আবির অগ্নিচোখে তাকিয়েছে। ধমক দিতে গিয়েও থেমে গেল। ঢোক গিলে নিজেরা কন্ট্রোল করার চেষ্টা করলো। মেঘের অন্য হাতটা টেনে নিল। মেঘের 2 হাত একসাথে রেখে কবজি বরাবর চেপে ধরে তপ্ত স্বরে বলল, এখন দেখব কিভাবে নিজের হাত ছাড়াস। মেঘ রাগে কটমট করে বলল, ছাড়ুন আমায়। না ছাড়লে কি করবি? রাগে কটমট করে মেঘ প্রশ্ন করল, কোন অধিকারে আমার ছুঁয়েছেন? মেঘ রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে কথাটা বলল। আবির নিরেট কণ্ঠে উত্তর দিল, আমায় অধিকার বোধ শেখাতে আসিস না। তোকে ছোঁয়ার যদি অধিকার নামায় স্বাক্ষর করতে হয়, আমি সেই অধিকার নামায় স্বাক্ষর করে হলেও তোকে ছুব। রাগের মাথায় আবিরের কথাগুলো মেঘ শুনল কিনা কে জানে। অতিরিক্ত ক্রোধে মেঘের মাথা ঘুরছে, তবুও শান্ত হওয়ার নাম নেই। মেঘ রাগান্বিত কণ্ঠে পুনরায় চেঁচিয়ে উঠল, আমায় ছাড়ুন বলছি। ছাড়ার জন্য তো ধরিনি, ছাড়িয়ে নিতে পারলে নে। মেঘ রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আমি কিন্তু চিৎকার করব। আবির এবার সশব্দে হাসল। মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে বলল, হাসছেন কেন? আমি কিন্তু সত্যি সত্যি চিৎকার করব। আবির তপ্তস্বরে প্রশ্ন করল, তুই যে অগাধচণ্ডী সেটা কি জানিস? মানে? এই যে চিৎকার করবি বললি, চিৎকার তুই করতেই পারিস, কিন্তু আসলে সবাই বলবিটা কি শুনি? আমি তোর হাত ধরেছি এটাই নালিশ করবি? তোর কি মনে হয় তোর এই নালিশের ভয়ে আমি তোর হাত ছেড়ে দেব? জীবনেও না, বরং তুই নালিশ করলে আমার সুবিধাই হয়। দে চিৎকার। আবিরের কথাগুলো শুনে মেঘ হঠাৎই আবিরের দিকে কেমন করে তাকালো। এতক্ষণ নিজের উপর নিয়ন্ত্রণ ছিল না। আবিরের ঠোঁটের কোণে একচিলতে হাসির ঝলক দেখে অষ্টাদশীর রাগ কিছুটা কমে আসছে, তবে এখনো পুরোপুরি শান্ত হতে পারেনি। আবিরের মুখের পানে দুর্বোধ্য দৃষ্টিতে তাকিয়ে আছে। দৃষ্টি নামাতেই চোখে পড়ে রানী গোলাপি পাঞ্জাবিতে। সঙ্গে সঙ্গে অষ্টাদশীর অভিব্যক্তি পাল্টাতে শুরু করলো। আবির ভাইকে এভাবে দেখে যেন চোখ ফেরাতে পারছে না। আচমকা ফোঁস করে শ্বাস ফেলল। নিজের ভেতরে সমস্ত রাগ ঝেড়ে ফেলতে চাইল। এই মানুষটার সাথে আর যাই হোক, রাগ করা অষ্টাদশীর পক্ষে অসম্ভব বিষয়। আবির গলা খাকারি দিয়ে বলতে শুরু করলো, তোর কি হয়েছে আমি জানি না, জানতেও চাই না। আমি কিছু কথা বলবো, তুই চুপচাপ সেগুলো শুনবি। আবিরের কথায় মেঘের দৃষ্টি সরল, মাথা নিচু করে দাঁড়ালো। আবির বলে, মনে কর তুই একটা ড্রেস কিনতে একটা দোকানে গেছিস। অনেক খোঁজার পর একটা ড্রেস তোর খুব পছন্দ হয়েছে। যে ড্রেসটা নিয়ে যাবি, তখনই অন্য একজন এসে তোর পছন্দের ড্রেসটা নিয়ে নিয়ে দেখতে লাগলো। তারপর ড্রেসটা খুব পছন্দ তোর, তারও খুব পছন্দ। তখন তুই কি করবি? ড্রেসটা হাসি মুখে তাকে দিয়ে দিবি, নাকি শক্ত গলায় বলবি, এই ড্রেসটা আমি নিব? যদি অভিমান করে তোর পছন্দের জিনিসগুলো মানুষকে দিয়ে দিতে থাকিস, পরে একটা সময় দেখবি তোর আশেপাশে প্রিয় জিনিস বলতে কিচ্ছু নেই। মেঘ মনোযোগ দিয়ে কথাগুলো শুনল। আবির মেঘের হাত ছেড়ে স্বাভাবিক কণ্ঠে বলল, আমাদের আশেপাশে এমন অনেক ঘটনা ঘটে যেগুলো দেখেও না দেখার মতো করে চলতে হয়। যদি আমরা সেগুলোকে পাত্তা দিই, তাহলে আমাদের জীবনের ধ্বংস। অনিশ্চিত জীবনে যতদিন বাঁচবি ততদিন নিজেকে নিয়ে বাঁচার চেষ্টা করবি। আমি নিচে যাচ্ছি, 10 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে নিচে আসবি। আবির দীর্ঘ পা ফেলে সিঁড়ির কাছে গিয়ে আবার পেছনে ফিরে তাকালো। উচ্চস্বরে বলল, মাই ডিয়ার স্প্যারো, সব কিছু চাইলেই পেয়ে যাবেন, এমনটা নাও হতে পারে।
প্রয়োজনীয় কিছু জিনিস আদায় করে নিতে হয়। আবির চলে গেছে। মেঘ ঠোঁট কামড়ে দাঁড়িয়ে আছে। মাথায় ঘুরছে আবির ভাইয়ের বলা শেষ কথাটা, প্রয়োজনীয় কিছু জিনিস আদায় করে নিতে হয়। মেঘের রাগ, অভিমান, মন খারাপের কারণগুলো এক মুহূর্তেই পালিয়েছে। আবির ভাই যেন অষ্টাদশীকে ইনডাইরেক্টলি তাকে বুঝিয়ে দিয়েছে আবির ভাইয়ের ভালোবাসা আদায় করে নিতে হবে। সহসা মেঘের ঠোঁটে হাসি ফুটেছে। এই হাসিতে কোনো খাদ নেই, মনের ভিতর নেই কোনো অভিযোগ। মেঘ দ্রুত রুমে গিয়ে ফ্রেশ হয়ে অন্তহীন পায়ে ছুটতে ছুটতে নিচে নামলো। মেঘের ছুটোছুটি দেখে হালিমা খান বিরক্ত হয়ে বললেন, এভাবে দৌড়াচ্ছিস কেন? পরে ব্যথা পেলে কি হবে? মেঘ একগাল হেসে উত্তর দিল, আমার কিছু হবে না। দৌড়ে বেরিয়ে আসে ঘর থেকে। আখিজোড়া কাউকে খুঁজছে। হঠাৎই চোখ পড়ে প্যান্ডেলের দিকে। একটা বেঞ্চে আবির ভাই বসে আছে। পেছনে সাউন্ড দেখা যাচ্ছে। পেছনের সাইড দেখা যাচ্ছে। মেঘ চুলগুলো দেখতেই চিনতে পেরেছে। আবিরের পাশে সাকিবকে দেখে শিওর হয়েছে। সাকিব এদিকেই তাকিয়েছিল। সাকিব আবিরের কানের কাছে বিড়বিড় করে বলল, ভাইয়া, তোমার প্রেয়সী আসছে, কিন্তু সাথে শত্রুপক্ষের আগমন হচ্ছে, বি কেয়ারফুল। সাকিব আবিরের পাশ থেকে উঠে আবিরের বিপরীতে একটা চেয়ার টেনে বসলো। মেঘ আবিরের কাছাকাছি আসতেই চোখ পড়ল। মালা একটা ট্রে নিয়ে মেঘের আগে আবিরের সামনে হাজির হলো। কিছু খাবার আর এক গ্লাস শরবত। আবিরের কাছে এসে মালা মোলায়েম কণ্ঠে বলল, ভাইয়া, তোমাকে কতক্ষণ যাবৎ খুঁজতেছিলাম। তুমি তো দুপুরের পর আর কিছু খাওনি, তাই খাবার নিয়ে আসছি। মালার আহ্লাদি কণ্ঠে আবিরের মেজাজ খারাপ হলো, তবুও স্বাভাবিক থাকার চেষ্টা করলো। আবির প্রখর তপ্তস্বরে জানালো, আমি এখন খাবো না, নিয়ে যা। মেঘের রাগ ক্রমে ক্রমে বেড়েই চলেছে। গাল ফুলিয়ে আবিরের থেকে কিছুটা দূরে আবিরের মুখোমুখি এসে দাঁড়ালো। সামনে থেকে আবিরকে দেখছে, অথচ আবির কারোর দিকে তাকাচ্ছেই না। মালা পুনরায় বলল, খাবারটা খেয়ে নাও না প্লিজ। আবির রাগান্বিত কণ্ঠে কিছু বলতে যাবে, তার আগেই মেঘ আবিরের কাছাকাছি দাঁড়ালো। ঝুঁকে আবিরের মুখোমুখি হলো। মেঘকে কাছে আসতে দেখে আবির একটু পিছিয়ে গেল। মেঘ আচমকা আবিরের বুকের উপরের বোতামটা লাগাতে লাগাতে বলল, পাঞ্জাবি তো পরেছেন ঠিকই, বোতামগুলো ঠিক মতো লাগাতে পারেননি। বোতাম লাগিয়ে তাকালো মাথায়। এক মুহূর্তের ব্যবধানে চুলে হাত দিল। দু হাতে চুল ঠিক করতে করতে বলল, ইস, চুলগুলো এলোমেলো করে ফেলেছেন। আমি না থাকলে যে আপনার কি হবে এটাই ভেবে পাই না। আবির অবিশ্বাসের দৃষ্টিতে মেঘকে দেখছে। নিজেকে নিয়ন্ত্রণ করতে নির্মাষ্ট কামড়ে ধরেছে। চোখে মুখের বিস্ময় যেন সরছেই না। মেঘ যে এমন কাণ্ড করবে এটা আবির কল্পনাতেও ভাবতে পারেনি। মেঘের কাণ্ডে স্তব্ধ হয়ে গেছে আবির। মেঘ চুল ঠিক করে এক পা পিছিয়ে আবিরকে ভালোভাবে পরখ করে মোলায়েম কণ্ঠে বলল, এই তো এখন ভালো লাগছে মাশাআল্লাহ। কথাটা বলেই ধপ করে আবিরের পাশে বসে পড়ল। সাকিব চেয়ারে বসে এতক্ষণ বিপুল চোখে সব ঘটনা দেখছিল। ছেলেটার চোখ মুখ চেপে হেসেই যাচ্ছে। সবার মুখে হাসি থাকলেও মালা রাগে ফুঁসছে। মেঘকে আবিরের বোন ব্যতীত কিছু ভাবেনি সে, তবে এখন মেঘের আচরণ দেখে মালার সহ্য হচ্ছে না। মেঘ মালার দিকে তাকিয়ে মুচকি এসে বলল, আপু, আবির ভাই এ সময় কিছু খায় না, কিছু লাগলে আমি এনে দিব নে, তুমি বরং তোমার বান্ধবীদের সময় দাও। মালার আগে কটমট করে চলে যাচ্ছিল। সাকিব পেছন থেকে ডাকলো, মালা, খাবারটা বরং আমাকে দিয়ে যা, আমি খেয়ে তোর জন্য দোয়া করব। মালা হুঙ্কার দিয়ে উঠল, তোর দোয়া আমার লাগতো না। আবির মেঘের দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আজ সকাল থেকে যা যা ঘটেছে, তারপর আবির আর কোনোভাবেই নিজেকে সংযত রাখতে পারছে না। মালা চলে যাওয়ায় মেঘও আবিরের দিকে তাকালো। চোখে চোখ পড়তেই আবির ভ্রু নাচালো। মেঘ নিঃশব্দে হাসলো। কাজল কালো চোখ সাথে আকৃত্রিম হাসিতে আবির ঘায়েল হয়ে গেছে। নিষাক্ত কণ্ঠে শুধালো, এটা কি ছিল? মেঘ হাসি মুখে উত্তর দিল, আপনি বুঝবেন না। আবির ভ্রু কুচকে তাকাতেই সাকিব বলে উঠল, ভাইয়া, শুধু হাতে পায়ে লম্বা হলেই হয় না, বুদ্ধিরও প্রয়োজন আছে। তোমার উচিত মেঘবতী থেকে কিছু বুদ্ধি ধার নেওয়া। আবির মেঘের দিকে তাকিয়ে মুচকি হেসে জানালো, আমিও তাই ভাবছি। এখন থেকে যখনই বুদ্ধির প্রয়োজন হবে তখনই ওর কাছে যাব। মেঘ আবিরের মুখের পানে চেয়ে ভেঙচি কেটে উঠে চলে গেল। আবির নিঃশব্দে হাসছে আর অষ্টাদশীর প্রস্থান দেখছে। আবিরা যেখানে বসেছে তার পাশে কিছুটা দূরে গায়ে হলুদের স্টেজ। মিম, দিশা আর কয়েকটা মেয়ে সেখানেই বসে আছে। মিমকে দেখে মেঘ সেখানে গিয়ে মিমের পাশে বসেছে।
সাকিব চেয়ার থেকে উঠে এসে আবিরের পাশে বসতে বসতে মোবাইল এগিয়ে দিয়ে বলল, নাও তোমার ভিডিও আর ছবি, ঠিক আছে কিনা দেখো। আবির টেনে টেনে সবগুলো দেখছে। মেঘের ভেঙচি থেকে শুরু করে আরও অনেক ছবি তুলে ফেলেছে। একটা ছবিতে দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে আছে। একটা ভিডিও করেছে, ভিডিওটাতে বোতাম লাগানো, চুল ঠিক করার দৃশ্য। সাকিব আস্তে করে বলল, ভাইয়া আমার কিন্তু খুব রাগ উঠতেছে। আবির ফোনটা পকেটে রেখে বলল, কেন? আবির ঘাড় ঘুরে তাকাতেই দেখলো মেঘ সবার সঙ্গে কথা বলছে আর হাসছে। সাকিবের কাঁধে মাথা রেখে আবির মেঘকে দেখছে। সাকিব ঠান্ডা কণ্ঠে বলল, তোমাদের লুকোচুরি প্রেম আর কতদিন চলবে? জানি না। এই যে কিছু বলতে পারো না, তোমার খারাপ লাগে না? খারাপ তো লাগেই, ওর জন্য কত নির্ঘুম রাত কাটে আমার। ও যদি জানতো, নির্ঘুম রাত কাটিয়ে সকালবেলা ওর মায়াবী আখি জোড়া দেখলে মনে হয় আরও শত শত রাত নির্ঘুম কাটাতে পারবো। সাকিব মজা করে বলল, আহারে ভালোবাসা। আবিরের ঘোর যেন কোনো মতেই কাটছে না। সাকিবের কাঁধে মাথা রেখে ক্লান্তহীন আমত্ত চোখে মেঘকে দেখেই যাচ্ছে। নিজে পছন্দ করে কেনা ড্রেসটাতে অষ্টাদশীকে যতটা মোহনীয় লাগবে ভেবেছিল, তার থেকে কয়েক গুণ বেশি রমণীয় লাগছিল। মেঘের মায়াবী হাসি দেখে আবিরের টালমাটাল অবস্থা। মায়াবিনীর মায়াবী হাসি দেখলে বারবারই আবিরের সকল দুশ্চিন্তার অবসান ঘটে। হৃদয়ের অন্যরকম অনুভূতি কাজ করে। আজ সকাল থেকে ঘটা একের পর এক ঘটনা আবিরকে বেসামাল করে দিচ্ছে। নিজেকে সামলানোর বিন্দুমাত্র শক্তি আবিরের নেই। নানা রকমের নিষিদ্ধ ইচ্ছা যেন মাথা চাড়া দিয়ে উঠছে। অষ্টাদশীর প্রাণোচ্ছল হাসি, তার সাথে গাঢ় কাজল টানা দুটো চোখ যেন আবিরের আনমনে বিড়বিড় করে বলে, আমার ক্লান্ত মস্তিষ্ক জোরে শুধু তোর বিচরণ চলে। সাকিব ঠাট্টার স্বরে শোধালো, কার? সাকিবের প্রশ্নে আবির কিছুটা নড়ে বসলো। বুঝতে পারলো তার মনের কথা মুখ ফসকে বেরিয়ে গেছে। নিজেকে সামলে উত্তর দিল, হাদিবা খান মেঘ। এখনো মেঘবতীকেই দেখছো নাকি? কোথায় মেঘবতী দেখি? যে না ঘাড় গোড়াতে যাবে অমনি আবির আটকে দিল। তেজপূর্ণ ভারী স্বরে বলল, আমার সম্পত্তিতে ভুলেও নজর দিবি না। সাকিব আমতা করে বলল, আমি তো শুধু দেখতে চাইছিলাম। ভাইয়ের সম্পত্তিতে নজর দিব এত নিকৃষ্ট আমি না। তাছাড়া আমার মানুষ আছে। আবির কোনো কথা বলল না। একটু থেমে সাকিব পুনরায় বলল, ভাইয়া চলো একটা জায়গায় যাই। আবির উদাস কণ্ঠে বলে উঠল, আমি জানি তুই কোথায় যেতে চাচ্ছিস, কিন্তু আমি এখন কোথাও যাচ্ছি না। প্লিজ ভাইয়া চলো না। ওদের সন্ধ্যার পর আমাদের বাড়িতে আসার কথা ছিল। আমি বলছিলাম এগিয়ে নিয়ে আসবো। আবির ব্যস্ত ভঙ্গিতে বলল, ইস কি প্রেম! 2টা বাড়ি পরেই তো বাড়ি, এখান থেকেও আবার নিয়ে আসতে হয়। আর কত, আর কি যে দেখতে হবে আমার? সাকিব একগাল হেসে প্রশ্ন করল, এই কথা তুমি বলছো ভাইয়া? 24 ঘন্টা তার চোখের সামনে মেঘবতী ঘুরঘুর করে, মেঘবতীর কণ্ঠ না শুনলে রাতে যার ঘুম হয় না, সেই সাজ্জাদুল খান আবির এই কথা বলছে? আবির গম্ভীর কণ্ঠে বলে, চুপ থাকবি তুই? আর একটা প্রশ্ন, বাসায় তো সারাদিন মেঘবতীকে দেখোই, তারপর এত বিভোর হয়ে আছো কেন, বলবা? আবির রাশভারী কণ্ঠে জবাব দিল, বাসায় তো এভাবে দেখার সুযোগ পাই না। একবারের বেশি দুবার তাকাতে গেলেই চোখে চোখ পড়ে যায়। না চাইতেও বাধ্য হয়ে আমারই দৃষ্টি সরিয়ে নিতে হয়। আজ এতদিন পরও কে দেখার সুযোগ পেয়েছি। দয়া করে তোর মুখটা বন্ধ রাখ। ওদের কি আনতে যাব না? আবির গম্ভীর কণ্ঠে জানালো, কল বা মেসেজ দিয়ে বল চলে আসতে। আমি এখন কোথাও যাব না, আর তুইও যেতে পারবি না। প্রোগ্রাম শেষে এগিয়ে দিয়ে আসিস, এখন ডিস্টার্ব করিস না। সাকিব পকেট থেকে ফোন বের করে মেসেজ করেছিল। সাকিবের কাঁধে আবিরের মাথা, অক্ষি যুগল নিবন্ধ মেঘের চোখে মুখে। প্রেয়সীর মুগ্ধতায় ডুবে আছে সে। পল্লব ফেলছে না একটিবারও। এই জগতে আর কিছুতেই মনোযোগ নেই তার। আচমকা কেউ একজন আবিরের কান চেপে ধরায় আতকে ওঠে। অগাধ মনোযোগে ছেদ পড়ল। আকস্মিক ঘটনায় আবির কিছুটা ভড়কে গেল। হকচকিয়ে সোজা হয়ে সঙ্গে সঙ্গে তাকায় সেদিকে। মায়েশার শক্ত হাতে আবিরের কান চেপে ধরে আছে। চোখে মুখে পরিষ্কার রুষ্টতা। আবির বিস্ময় চোখে তাকায়। ভ্রুকুচকে নরম স্বরে বলল, উফ আপু, লাগছে। মাইশা রাগী স্বরে জবাব দিল, লাগুক। তোরে কতক্ষণ পিটাইলে মনে শান্তি পাইতাম। আবির নিরুদ্বেগ কণ্ঠে বলল, আমি আবার কি করলাম? ফাজিল ছেলে, আবার কথা বলিস।
প্লিজ আপু, কান ছাড়ো, ব্যথা পাচ্ছি। মাইশা কান ছেড়ে আবিরের পিঠে ঠাস ঠাস করে 2-3টা থাপ্পড় বসিয়ে দিয়েছে। আবির কপাল গুটিয়ে কোমল কণ্ঠে আর্তনাদ করে, আপু। সাকিব চিন্তিত স্বরে শুধালো, হইছেটা কি আপু, ভাইকে মারতেছো কেন? মাইশা রাগান্বিত কণ্ঠে বলা শুরু করে, মারবো না তো কি করব? আমি নিজে না সেজে কতটা সময় নিয়ে মেঘকে সাজিয়েছি, সাথে শাড়ি পরে দিয়েছে, মুন্নি আর আমি মিলে মেকআপ করে দিয়েছি, আলতাটা পর্যন্ত আমি দিয়ে দিয়েছি। বারবার মেয়েটাকে বলছি, তুমি বসে থাকো, আমি রেডি হলে একসাথে নিচে আসবো। ছটফটে মেয়ে একটুও বসলো না, রুম থেকে ছুটে চলে আসছে। আমি রেডি হয়ে আসতে পারলাম না, মেঘের পরনে না আছে শাড়ি আর না আছে কোনো সাজগুজ। আমি শিওর এটা এই ফাজিলের কাজ। বলতে বলতে আবিরের পিঠে আরেকটা থাপ্পড় বসিয়ে দিয়েছে। সাকিব মাইশার কথা শুনে বসা থেকে উঠে গেছে। আবিরের মুখোমুখি হয়ে শুধায়, ও আচ্ছা, এই কারণেই তোমার টালমাটাল অবস্থা। মাইশা পুনরায় চেঁচিয়ে ওঠে, কি রে, কথা বলছিস না কেন? আবির অন্যদিকে তাকিয়ে উত্তর দিল, আমি কি বলবো? মেঘ শাড়ি পাল্টালো কেন? জানি না। আবির, একদম ফাজলামো করিস না, আমি ড্যাম শিওর এটা তোর কাজ। সাকিব পাশ থেকে বলে উঠল, এতক্ষণে বুঝলাম ভাইয়ের মাথা নষ্টের কারণ মেঘবতীর শাড়ি। থাক আপু, তুমি মন খারাপ করো না, ভাইয়ের মেঘবতীর প্রতি একটু বেশি সিরিয়াস, তাই তো হয়তো শাড়ি পাল্টাতে বলেছে। মাইশা ভ্রুকুসকে শুধালো, তুইও জানিস? আবির তাহলে সত্যি সত্যি মেঘকে পছন্দ করে? সাকিব উত্তেজিত কণ্ঠে জানালো, পছন্দ না গো আপু, মেঘবতীর প্রেমে আবির দেওয়ানা বলো। মানুষ তো প্রেমে হাবুডুবু খায়, ভাইয়া পুরোপুরি ডুবে আছে, কবে যে নিঃশ্বাস আটকে মরে যায় আল্লাহ জানে। আবির সাকিবের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে আছে, সাকিবের সেদিকে হুঁশ নেই। আবির ধমক দিতে যাবে, তার আগেই মায়েশা শীতল কণ্ঠে বলে, ছি আবির, তোর থেকে অন্তত এটা আশা করিনি। ছোটবেলা থেকে তুই বলতি আমি নাকি তোর সবচেয়ে ভালো বোন হওয়ার এই প্রতিদান দিলি। একটাবার বলতে তো পারতি। আবির কৈফিয়তের স্বরে জবাব দিল, কি করে বলবো, তোমার সাথে কি নীরবে কথা বলতে পারি? ফোনে কথা বললে মামা মামি মালা দিশা কেউ থাকলেই কেউ না কেউ সবসময় থাকে, বলবো কিভাবে? মাইশা সেসবে পাত্তা না দিয়ে বলে, তুই আমার প্ল্যানে পানি ঢালছিস, এখন আমি তোর প্রেমে আগুন লাগাবো, ওয়েট বাবু। মাইশার আগে গজগজ করে 2-3 কদম এগোতে আবির ছুটে গিয়ে মাইশার পথ আটকে দ্বিগুণ ভারী কণ্ঠে বলে, কি করবা? তানফিকে কল দিয়ে বলবো তুই যে গোপনে ওর বোনের পিছু ঘুরিস। আবির মাইশার সামনে থেকে সরে একপাশ হয়ে দাঁড়িয়ে উত্তর দিল, ও। মাইশা ভ্রুকুচকে আবিরের মুখের পানে তাকায়। আবিরের ঠোঁটের করে হাসি দেখে মাইশার চরম রাগ উঠে গেছে। সাকিবের দিকে তাকাতেই সাকিব হেসে ফেলল। সাকিবকে হাসতে দেখে মাইশা রাগে প্রশ্ন করলো, হাসছিস কেন? হাসছি কারণ তুমি যাকে বিচার দিতে যাচ্ছ সে অলরেডি সব কিছু জানে, এখন না আরও 7-8 বছর আগে থেকেই জানে। কি? আবির তো বছর যাবত মেঘ ভালোবাসে? হ্যাঁ। মাইশা শুধালো, মেঘ না বলিসনি কেন? সময় হলো, সময়ের অপেক্ষা কর, আমি এখনই বলে দেব। আবির আতঙ্কে বলে, ওকে একটু বলো না। আমি বলবোই। সরি আপু, প্লিজ ওরে কি বলো না। সরি বললে কি সে সমাধান হয়ে যায়? এত কষ্ট করে যে দেখতেই পানা আর ছবিও তুলতে পারলাম, এখন তোরে কি করতে চাই বল? আপু শুনো, ভাইয়া যেহেতু ঢাকায় করেন, পর তো তুমি ঢাকাতেই থাকবা, কোনো একদিন গাড়ি পরিয়ে তোমার সাথে করাবো, দরকার হলে তোমার সাথে কেউ ঘুরে আসবে, তবুও পড়া নিয়ে কিছু বলো না। মোরা কানে গেলে তোর হয়ে যাবে, প্লিজ। ফুপি জানে না? না। ঠিক আছে, মানতে পারি, তবে একটা শর্ত। কি শর্ত? কানে ধর। এখন? এখন কানে ধরবি নাকি বলবো? আচ্ছা ছি। আবির দুহাতে হবে কানের লতি শো করলো। মৃদু হেসে শুধালো, মেঘকে প্রথম শাড়িতে দেখার অনুভূতি? আবির জবাব এলো, ধরে কেউ অনুভূতি করে, কেউ করে না বলেই করবি। শুনো তবে। শাড়ি পরিহিত মাহাদিবা খান মেখে সাজাদুল আবিরের অন্তরতম অচল পূর্বাবিহীন কালবৈশ ঝড়ের কবলে পড়ে। মাহাদিবার সহচর্য ব্যয় আবির অশান্ত হৃদয় হবে না। মা আর সাকিব হাঁ করে তাছে। মাইশা উচ্চসে বলল, আই আল্লাহ, আমার ভাই প্রেমিক পুরুষ হয়েছে। হাসির শব্দে মিমের নজর আবিরকে দেখে সে থেকে উঠে দাঁড়াতে বলে, আপু দেখো, এর কান ধরে দিয়ে আছে। তৎক্ষণাৎ মেঘে পড়ে সেদিকে। আবিরকে এসে দেখে মেঘের চক্কর দিয়ে উঠল। মেঘ ছুটে যায় সেদিকে। মেঘ দূর থেকে কণ্ঠে শুধালো, কি হয়েছে? আপনি কাঁদছেন কেন?
মাইশা কি ইশারা দিতেই এর কান থেকে হাতে বলে, কিছু হয়? কিছু মানে? সে মেঘের দিকে তাকিয়ে কণ্ঠে বলে, আবির ভুল করে তো, তাই আমি শিখিয়েছি। প্রশ্ন করে, ভাইয়া কি করছিল? সেটা তো বলা যাবে না। এই বলে মাইশা চলছে। মেঘা মুখের পানে চেয়ে চিঠরে জিজ্ঞাসা করলো, কি করেন আপনি? আবির কিছু বলার আগে বলল, ভাইয়া তো একটা ভুল করেছি, তাই আপু শাস্তি। তুমি টেনশন না। তা শুনে মেঘ ফিক করে উঠলো। আবির কুচকে প্রশ্ন করলো, আসছিস কেন? মেঘ মুচকি আশপাশ মাথা নাড়লো। মিমের হাত আস্তে আস্তে চলে যাচ্ছে। আবির কটে প্রেয়সীর পথে চেয়ে আছে। মেয়ের চিনান্বিত ধারার হঠাৎ পরিবর্তনের কারণ এর মাথায় ঢুকছেন। মাইশাকে বসানো হয়েছে প্যান্ডেলে, আত্মীয়দের সমাগম। এর মধ্যে দুপবয়স্ক মেয়ে শাড়ি বাড়িতে ঢুকেছে। সাকিব একটক তাকিয়ে আকানে ফিস করে কি যেন দিকে চলে গেছে। মালা আর ওর বাড়িরা কয়েক ছেলের সাথে হেসে হেসে কথা ব্যস্ত। এগুলো মালারই বউ। আবির দৃষ্টিতে চারপাশ পরীক্ষণ করছে। মেঘ চেয়ারে বসে এসে ছবি তুলছে, সেদিকে সেগুলো মিমকে দেখে। মাঝে দুই বোন সেল তুলছে। গেটের কাছে গিয়ে একটা মেয়ের সঙ্গে কিছু বলেই সরে গেছে। আদি কি ছুটে এসে মেয়ে টেনে নিয়ে কোথায় গেছে। এসে আবির লোকজনের পেরিয়ে এর পিছনে দাঁড়িয়ে এর মাথায় গাঁটটা মারে। আকস্মিক ভয়ে মেয়ে কাঁদকে ওঠে। পিছন ফিরে দেখে কিছুটা স্বাভাবিক। রাজবাড়ি কণ্ঠে প্রশ্ন, এখন হাসছিলি কেন? এ কেউ হাসে না কাল, নাকি শাস্তি দেওয়ার মানুষ আছে হাসি পাচ্ছিল, তাই আমি শাস্তি পেলে দিচ্ছি? আমি এই কথা বললাম, সব বলতে হয় না, তোর মনের কষ্ট চোখে স্পষ্ট আসতেছে। মেয়ে ঘন ঘন পলে শুধালো, আপনি কি চোখের সব বুঝেন? জি। সবার? জি না, তোরও তো তার সিরা মানুষের মনের কথা বোঝার ক্ষমতা আল্লাহ দিয়েছেন। আমি তার ছিঁড়া? কি মনে হয়? মেঘ ফুলে শ্বাস ছেড়ে বলল, আমি মোটেও তার ছিঁড়া না। সব পরে দেখা যাবে। মামি খাওয়ার ডেকে গেছেন। মেয়ে মাদি কিনে তাদের। মালা আর বান্ধবীরা দুইটে আবিরের আর মেঘের কথোপকথন শোনার চেষ্টা করছিল। স্টেজ থেকে মায়াও আবির মেঘকে দেখছিল। মায়ের মুখে মিষ্টি হাসি। মাইশার আবিরের বয়সের পার্থক্য মাত্র 1 বছর হওয়ায় দুই ভাই বোনের মধ্যে শুরু থেকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। মামা বাড়িকে কেন্দ্র করে আবির শৈশবের অনেক স্মৃতি জড়িয়ে আছে। মামা বাড়ির সবচেয়ে কাছের মানুষ ছিল মাইশা। সাকিব একটু বড় পর থেকে সাকিবের সঙ্গে খুব ভালো সম্পর্ক হয়েছে, বাকিদের সঙ্গে তেমন আন্তরিকতা নেই। মাইশা পড়ানোর জন্য বাড়ির বাইরে চলে যাওয়ায় আবির দীর্ঘদিন মামা বাড়িতে না আসা, তারপরে বিদেশ যাওয়া, সব মিলে মাইশার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়নি অনেকবার। মামার ফোনে ফোন দিয়ে কয়েকবার কথা হয়েছে, তবে সবসময় আশেপাশে থাকে। মালার সামনে মাইশা আবিরকে অনেকবার প্রশ্ন করেছে আবির ওকে পছন্দ করে না, কেউ আছে কিনা, কিন্তু আবির সব প্রশ্ন এড়িয়ে গেছে। ব্যস্ততা দেখে কল কেটে দিয়েছে। মাইশাও আলাদাভাবে কখনো আবিরকে কল দেয়নি। আবিরও নিজ থেকে কোনো কিছু বলেনি। এতদিন মাইশা আবিরের মনের কথা জানতে পেরেছে, তাই মেঘ আর আবিরের খুনসি দেখে আনমনে হাসে। তবে মাইশা খুশি হলেও মালা তেলে গুনে জ্বলে উঠে। সন্ধ্যার ঘটনার পর থেকে দুটি একসাথে দেখলেই মালা ফুঁসে ওঠে। আবির বাড়ির ভেতর চলে গেছে। মিম আর আদি আসার পর থেকে মেঘও ওদের নিয়ে খেতে চলে গেছে। মাইশার বাবা চাচারা, মামারা আরও যারা যারা আছেন সবাই মাইশাকে হলুদ লাগাতে ব্যস্ত। দুজন ক্যামেরাম্যান ছবি তুলতেছে। মেঘদের পিছু পিছু মালাও ওর বান্ধবীদের নিয়ে খেতে গেছে। মালিহা খান আর আবিরের ছোট মামি মিলে সবাইকে খাওয়াচ্ছেন। মালাকে বসতে দেখেই সাকিব ঠাট্টার স্বরে বলল, কিরে মালা, তুই খেতে বসছিস কেন? তোর কি সমস্যা? আমার আবার কি সমস্যা হবে? যে মেয়ে সাজলে সারাদিন পানিও খায় না, সেই মেয়ে শাড়ি পরে সেজেগুজে ভাত খেতে বসেছে, ঘটনা কি? তোর মাথা। সাকিব আর কথা বাড়ালো না। আবিরের এক পাশে সাকিব বসেছে, আর এক পাশে আদি বসেছে, তারপর মিম, এরপর মেঘ। মেঘের পাশেই মালা বসেছে। মালাকে মেঘের পাশে বসতে দেখেই আবিরের চোখ রাঙিয়ে সাকিবের দিকে তাকিয়ে আছে। সাকিব চোখে ইশারা করলো আবির যেন শান্ত থাকে। মালার থেকে মেঘকে দূরে দূরে রাখতে চেয়েও পারছে না। আবির নিজেরা কন্ট্রোল করে খুব তাড়াহুড়োয় খাবার খাচ্ছে। আবির খাবার প্রায় শেষ, তখন মালা মেঘকে উদ্দেশ্য করে বলছে, মেঘ, তুমি বরং এই মাছটা খাও। একটা মাছের পিস চামচে তুলে মেঘের দিকে এগোতেই আবির রাগান্বিত স্বরে বলল, মাছের তরকারি তো অনেক ঝাল হয়েছে, মেঘ এত ঝাল খেতে পারে না। মালা পুনরায় মাছ বাটিতে রেখে দিল। আবিরের কথা শুনে মেঘ চোখ বড় বড় করে তাকালো। অষ্টাদশীর খাওয়া বন্ধ হয়ে গেছে। মেঘ এত ঝাল খেতে পারে না এটা আবির ভাই মনে রেখেছে ভেবেই অষ্টাদশী খুশিতে ভরে গেছে মন। মেঘ চিবুক নামিয়ে লাজুক হাসলো। আবির ভাইয়ের প্রতি ভালো লাগা ক্রমশই বেড়েই চলেছে। আবির উঠে যেতে যেতে মালাকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বলল,
মেঘকে খাওয়ানোর দায়িত্ব তোকে দেওয়া হয়নি। তোর যতটুকু কর্তব্য ততটুকু করিস, এর বাইরে কোনো প্রকার ভালোবাসা দেখানোর প্রয়োজন নেই। আবির রাগে কটমট করে রুম থেকে বেরিয়ে পড়েছে। রাগটা পুরোপুরি প্রকাশ করতে পারছে না, আবার গিলতেও পারছে না। খাওয়ার মধ্যে তানভীর ৫-৭ বার কল করে ফেলেছে। তানভীরের সাথে কথা বলে নিজের ভিতরে ক্ষোভ প্রকাশ করছে। তানভীরও মাথা ঠান্ডা করে ভাইকে বোঝাচ্ছে। আচমকা আবিরের সামনে মেঘ দাঁড়াতেই আবিরের কথা বন্ধ হয়ে গেছে। ক্ষোভের পরিবর্তে আবিরের চোখে মুখে মুগ্ধতা প্রতীয়মান হচ্ছে। মায়াবিনীর মায়াবী মুখ দেখলে আবিরের ক্রোধ যেন নিমিষেই বিলীন হয়ে যায়। আবির উঠে যাওয়ার সময় মেঘ তাড়াহুড়ো করে খাবার খেয়ে ছুটে এসেছে। আবির ভাইয়ের অপ্রকাশিত ভালোবাসা বেশ ভালো করে বুঝতে পারছে সে। আবিরকে নিরুত্তর থাকতে দেখে তানভীর কয়েকবার হ্যালো করে বলছে। কয়েক মুহূর্ত পর আবির বলে, এখন রাখছি, পরে কল দিব। মেঘ মোলায়েম কণ্ঠে শুধালো, ভাইয়া কল দিয়েছিল? হ্যাঁ। ভাইয়া কি রাতে খেয়েছে? হ্যাঁ। তুই কি জন্য এসেছিলি? আপনাকে দেখতে। আবির কপাল কুঁচকে বলল, মানে? আপনার শীত লাগছে কিনা দেখতে আসছিলাম। ঠিক আছে, চলে যাচ্ছি। আবিরের তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘ লজ্জায় আড়ষ্ট হয়ে পড়েছে। নিজের প্রতি রাগ হচ্ছে, মুখ ফসকে সবসময় সত্যি কথা কেন বের হয়? সবসময় কেন সত্যি কথা বের হয়? মেঘ কপাল চাপড়াতে চাপড়াতে স্টেজের দিকে চলে গেছে। মেঘকে দেখেই মাইশা হাতে ইশারা করে স্টেজে যাওয়ার জন্য বলল। ঘন্টা দুয়েক গায়ে হলুদের প্রোগ্রাম চলল। স্টেজের আশেপাশে ছবি তোলার জন্য বেশ কিছু সোফা তার আশেপাশে ফুল দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। সেখানেই সকলে দাঁড়িয়ে ছবি তুলছে। সবার হলুদ ছড়ানো শেষে নাচের প্রোগ্রাম শুরু হয়েছে। দিশা, মালা, মালার বান্ধবীরা সবাই গায়ে হলুদের গানে অনেক সুন্দর নেচেছে। ছেলেদের মধ্যেও বেশ কয়েকজন নেচেছে। সবার শেষে 10 জন ছেলে স্টেজে উঠেছে। সবার পরনে রানী গোলাপি পাঞ্জাবি। সবাই এক গানে নাচছে। মেঘের সামনের দিকে চেয়ারে বসে বসে সেই নাচের ভিডিও করছে, কারণ 10 জনের কেন্দ্রবিন্দু হলো আবির। সবাই নিজেদের মতো নাচলেও আবিরকে স্টেজে উঠানো যায়নি। মাইশা আপু আর সাকিবের জোড়াজোড়িতে আবির শেষমেশ সবার সাথে নাচতে রাজি হয়েছে। টানা 3টা গানে 10 জন একসাথে পারফর্ম করেছে। আবির স্টেজ থেকে নেমে একটা চেয়ারে বসতে বসতে মেঘকে বলল, একটু পানি নিয়ে আসবি প্লিজ? এক্ষুনি আনছি বলে মেঘ হুটোপুটি করে পানি আনতে চলে যায়। পানির গ্লাস নিয়ে আসতে আসতে দেখে মালা আবিরকে পানির বোতল সাধতেছে। মেঘ গ্লাস হাতে মাঝপথেই দাঁড়িয়ে পড়েছে। আবির ঘাড় ঘুরে উচ্চস্বরে বলল, পানি কি দিবি? মালা পুনরায় বলল, এইটা ভালো পানি, খাও। মেঘ কয়েক পায়ে গিয়ে আবিরের কাছে আসতেই আবির হাত বাড়িয়ে পানির গ্লাস নিতে নিতে বলল, বোতল দিয়ে পানি খাই না আমি। মালা রাগে গজগজ করে চলে যাচ্ছে। যতবারই আবিরের কাছে যেতে চায় আবির ততবারই মালাকে অবহেলা করে, দূরে সরিয়ে দিচ্ছে। এটা মালার একদম সহ্য হচ্ছে না। মেঘের প্রতি এত কেয়ার সহ্য করতে পারছে না সে। মেঘ পানির গ্লাস নিতে নিতে বলল, আপনি এত ভালো ডান্স করেন, জানতাম না তো। আবির মুচকি এসে বলল, সময় হলে আরও অনেক কিছু জানতে পারবেন। মেঘ অবাক চোখে আবিরের দিকে তাকিয়ে আছে। প্যান্ডেলের আনাচে কানাচে মানুষের ভিড়। শীতের রাত বলে প্রোগ্রাম তাড়াতাড়ি শেষ করা হয়েছে। মেহেদি দেওয়ার জন্য পার্লার থেকে 3 জন মেহেদি আর্টিস্ট আনা হয়েছে। মাইশা রুমে চলে যাওয়ার পরে পাড়ার প্রতিবেশীরাও যে যার মতো বাড়ি চলে যাচ্ছে। এত মানুষের ভিড়েও দুজোড়া চোখ একে অপরকে দেখছে। উভয়ের তপ্ত দৃষ্টি তোলপাড় চলছে উভয়ের হৃদয়ে। হৃদস্পন্দনের মাত্রা তীব্র হচ্ছে। দুজনের আখি যুগল জড়িয়ে আছে মোহময়তা। হঠাৎ ফোন ভাইব্রেশন হওয়ায় আবিরের দুর্ভেদ্য চেহারা ছাউনিতে ছেদ পড়ে। স্ক্রিনে তাকাতেই সাকিবের নাম চোখে পড়ে। ঘাড় ঘুরিয়ে সাকিবের হাস্যোজ্জ্বল মুখ দেখে। আবির পুনরায় মেঘের দিকে তাকায়। মেঘ তখনও গভীর মনোযোগের সঙ্গে আবিরকে দেখছে। আবির মেঘের চোখের সামনে 2 আঙ্গুল তুড়ি বাজিয়ে মেঘের ঘুর কাটানোর চেষ্টা করলো। তুড়ির শব্দে মেঘ নড়ে ওঠে। সম্মিত ফিরতেই মেঘ লাজুক হাসল। সে কল্পনায় আবির ভাইয়ের সঙ্গে কাপল ড্যান্স করতেছিল। আবির তুড়ি বাজিয়ে রোমান্টিক মুহূর্তটা নষ্ট করে ফেলেছে। মেঘকে হাসতে দেখে আবির কপাল গুটিয়ে বলল, কি হলো? মেঘ জিভ দিয়ে ঠোঁট ভিসালো। দীর্ঘ এক নিঃশ্বাস ছেড়ে ডাকলো, আবির ভাই। আবির আবেশিত কণ্ঠে জবাব দিল, হুম। আকপাশ না ভেবেই মেঘ বলল, আপনি মানুষটা খুব তেতো। মেঘের কথায় আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখালো না। মুচকি এসে আশেপাশে তাকিয়ে ভাবলেশহীন জবাব দিল, তেতো হয়ে যে বিপদে আছি, মিষ্টি হলে না হয় কি জানি হতো।
মেঘের ওষ্ঠদায় আরও প্রশস্ত হলো। আবির ভাই ঠিকই বলেছেন। আবির ভাইয়ের এই অ্যাটিটিউড দেখেই মালা আপু, এমপির মেয়ের মতো না জানি আরও কত মেয়ে পাগল। মালা আপুর আচরে মনে হয় আবির ভাই তার সম্পত্তি। ভাবতেই আচমকা মেঘের হাসি গায়েব হয়ে গেছে। মুখ ফুলিয়ে শ্বাস টেনে বিড়বিড় করে বলল, আবির ভাই শুধুই আমার, আর কারো না। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘ হঠাৎ পরিবর্তন দেখছে। মেঘ যে ক্ষণে ক্ষণে কি হয়ে যায় এটা ভেবেই আবির ক্লান্ত। আসার পর থেকেই মেয়েটাকে চোখে চোখে রাখছে, তারপরও কি যে হয়। বাসায় থাকলে আবির কখনোই এতটা সময় মেঘকে দিতে পারত না। বিয়ে বাড়ি আত্মীয়তে পরিপূর্ণ। তাছাড়া সাকিব আর ওর বন্ধুরা আবিরকে অনেক দিকে সাহায্য করছে। মামারা বা আবিরের বাবা কোনো কাজে আবিরকে খুঁজতে গেলে সাকিবের বন্ধুরাই সে কাজ করে দিচ্ছে। আবিরের ডাকার সুযোগ দিচ্ছে না তারা। সাকিব দুদিকেই নজর রাখছে। আবির গলা খাকারি দিয়ে ডাকলো, এই যে। মেঘের নজর পড়লো আবিরের চোখে। কোনো উত্তর দিল না। আবির আশবাড়ি কণ্ঠে বলল, অনেক রাত হয়ে গেছে, আর টই টই করতে হবে না। কুয়াশার মধ্যে বাহিরে ঘুরলে ঠান্ডা লাগবে। প্রোগ্রাম তো শেষই, এখন রুমে যা। আপনি কি করবেন? আমার কাজ আছে। মেঘ এবার ভাব নিয়ে বলল, রাত অনেক হয়েছে, আপনারও টই টই করা উচিত হবে না। আবির প্রশস্ত নেত্রে তাকাতেই মেঘ ছুটে পালালো সেখান থেকে। আবির খাড় করে তাকিয়ে আছে। সহসা স্বভাবসিদ্ধ হাসে। আবিরের প্রতি মেঘের ভয়ভীতি যেমন কমেছে তেমনি বাড়ছে মেয়েটার দায়িত্ববোধ। প্রেয়সীর অল্প স্বল্প যত্ন দেখে আবির বেশ বিস্মিত হয়। মন খারাপের জায়গায় ভিড় করে একরাশ মুগ্ধতা। মেঘের সবকিছু আবিরকে টানে, তবে ছোট ছোট পাগলামি আর দুষ্টুমিগুলো আবিরকে অনেক বেশি টানে। দুজন মেহেদি আর্টিস্ট মিলে এক রুমে মাইশার দুহাতে মেহেদি দিয়ে দিচ্ছে। মাইশাকে যেন কেউ বিরক্ত না করে তাই পাশের রুমে আরেকজন সবাইকে মেহেদি দিয়ে দিচ্ছে। মেঘ মাইশার রুমে বসে মেহেদি দেওয়া দেখছে। মাইশা মেঘের হাতের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, তোমার হাত ফাঁকা কেন? মেহেদি দিতে পারো না? না, সমস্যা নেই, পাশের রুমে একজন আপু আছে, উনি সবাইকে দিচ্ছেন, ওনাকে বলো তোমাকে দিয়ে দিতে। মেহেদি লাগাবো না আপু। এসব বললে হবে না। সবার হাতে মেহেদি, তোমার হাত ফাঁকা দেখলে তোমার আবির ভাই আমার সাথে রাগ দেখাবে। এক হাতে অন্তত দাও। আবির ভাই কিছু বলবে না। তোমাকে বলবে না, আমাকে ঠিকই বলবে। যাও বলছি। ঠিক আছে আপু। মেঘ পাশের রুমে দরজায় দাঁড়িয়ে রুমের পরিস্থিতি দেখলো। একপাশে মালার বান্ধবীরা যে যার মতো একে অপরকে মেহেদি দিয়ে দিচ্ছে। পার্লারের আপুটা মিমকে মেহেদি দিয়ে দিচ্ছে। মেঘকে দেখে মিম ডাকলো, আপু আসো, তোমাকেও মেহেদি দিয়ে দিবে। মেঘ মিমের পাশে বসেছে। মিমের মেহেদি দেওয়া প্রায় শেষ। মেঘ বসে মেহেদি ডিজাইন দেখছে। আপুটা খুব দ্রুত আর অসম্ভব সুন্দর করে মেহেদি দিয়ে দিচ্ছেন। মিমের মেহেদি দেওয়া শেষ। মিম বিছানায় উঠে বসেছে। বিছানার আগে থেকেই বিছানায় বসেছিল। মেঘকে মেহেদি দেওয়ার জন্য আপু মেঘের বাম হাতের কবজি ধরতেই মালা রুমের দরজায় দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, আপু এখন আমাকে মেহেদি দিয়ে দিবেন। আপুরা হেসে বলল, তুমি একটু বসো, বেশিক্ষণ লাগবে না। মালা রাগে কটমট করে বলল, মেঘ তুমি বরং পরে মেহেদি দিও, এখন আমি দিব। মেঘ চুপচাপ উঠে রুম থেকে বেরিয়ে গেছে। মেঘ উঠতেই মালা মেঘের জায়গায় বসে নিজের হাত বাড়ালো। আবির আর মেঘ প্যান্ডেলের কথা বলার সময় মালা নিজের রুম থেকে দেখেছে। সন্ধ্যার পর থেকে মালা মেঘকে সহ্যই করতে পারছে না। নিচে মালা কাজ করছিল। মেঘ মেহেদি দিতে আসায় মালার বান্ধবী মালাকে কল দিয়েছে। সব কাজ ফেলে মালা মেহেদি দেওয়ার নাম করে মেঘের মনে আঘাত দিতে আসছে। মালার আচরণে মেঘের মন খারাপ হওয়ার থেকেও বেশি অপমানিত হয়েছে। সে তো ইচ্ছে করে মেহেদি দিতে আসেনি, মাইশাপু জোর করে এসেছিল। প্রায় 40-45 মিনিট পর আবির কোথা থেকে এসেছে। মালাদের উঠোন পেরিয়ে সাকিবদের উঠোনে যেতে যেতে আচমকা থমকে দাঁড়ালো। চোখে পড়ে স্টেজের দিকে। স্টেজের পাশে একটা টেবিলের উপর মেঘ মাথা রেখে বসে আছে। কিছু চুলে পিঠ ঢেকে আছে আর কিছু চুল টেবিলের উপর। আবির ভ্রু জোড়া নাকের গোড়ায় টেনে এগিয়ে গেল সেদিকে। তপ্তস্বরে ডাকলো, মেঘ। মেঘ মুখ তুলে পেছনে ফিরে আবিরকে দেখে মুখ লুকালো। আবির মেঘের কাছাকাছি গভীর কণ্ঠে শুধালো, আবার কি হয়েছে? মেঘ আগের অবস্থা থেকে উত্তর দিল, কিছু না। আবির মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, ভারী কণ্ঠে বলল, কে কি বলেছে? কে কি করেছে? মেঘকে নিশ্চুপ থাকতে দেখে আবির মেঘের ডান বাহু চেপে ধরে এক টানে দাঁড় করালো। আকস্মিক ঘটনায় মেঘের ছোট দেহ কম্পিত হয়। আবিরের মুখের পানে তাকাতেই মেঘের বুক কেঁপে ওঠে। আবিরের রক্তাভ দুচোখ দেখেই মাথা নিচু করে ফেলেছে।
ভয়ে জড়সড় হয়ে যাচ্ছে। আবির রাগান্বিত কণ্ঠে ধমক দিল, তাকা আমার দিকে। মেঘ আঁতকে উঠল, আবিরের পরিশ্রান্ত চেহারায় তাকালো। চারপাশে এত লাইটিং থাকা সত্ত্বেও আবিরের মুখের উজ্জ্বলতা ছিটে ফোটা নেই। কপাল গুটিয়ে প্রশ্ন করলো, এখানে বসেছিলি কেন? মালার আচরণে মেঘের খুব রাগ হয়েছিল। আজ পর্যন্ত তাকে কেউ এমনভাবে অপমান করেনি। মালা কি না এভাবে কথা বলল? সেই আক্রোশে রুম থেকে বেরিয়ে প্যান্ডেলে এসে বসে আছে। চারপাশে কুয়াশা আচ্ছাদিত, লাইটের আলোতে কুয়াশাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। সামান্য জ্যাকেটে শীত মানছে না, তবুও মেঘ রুমে যাচ্ছে না। মেঘ এতক্ষণ রাগে ফুঁসলেও প্রিয় মানুষের উপস্থিতিতে এখন অনেকটা শান্ত হয়ে গেছে। মেঘের কণ্ঠস্বর ভার হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এই বুঝি ভেতরের ক্রোধ কান্না হয়ে বেরিয়ে আসবে। মেঘ উদ্বেল কণ্ঠে বলে, আমি এখানে থাকবো না, বাসায় চলে যাব। আবির ঠোক গিলে ছোট করে শুধালো, কি হয়েছে বল প্লিজ। মেঘ দীর্ঘশ্বাস ছেড়ে অভিযোগের স্বরে আবিরকে মালা আপুর নামে নালিশ জানালো। মনে যত রাগ ছিল একদমই সব প্রকাশ করলো। আবির অত্যন্ত গুরুত্ব সহকারে মেঘের অভিযোগগুলো শুনছে। এতক্ষণ ধরেই আবির মেঘের বাহু চেপে ধরেছিল। মেঘের কথা শেষ হওয়া মাত্রই আবির মেঘের বাহু ছেড়ে দিয়ে মোলায়েম কণ্ঠে বলল, মেহেদি দিতে পারিসনি বলে এত রাগ? মেঘ কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমি কি একবারও বলেছি মেহেদি দিতে পারিনি বলে রাগ উঠছে? ধুর, ভাল লাগে না, আমি থাকবোই না। এ কথা বলে মেঘ চলে যেতে নিলে সঙ্গে সঙ্গে আবির মেঘের হাত ধরে এক টানে নিজের কাছে নিয়ে নেয়। নিজেকে সামলাতে না পেরে আবিরের বুকে ধাক্কা খেলো মেঘ। তৎক্ষণাৎ আবিরের পাঞ্জাবি আঁকড়ে ধরল। মেঘের হাত স্পর্শ করতেই আবির পুনরায় কপাল গোটালো। মেঘের আঙুলগুলো বরফের মতো ঠান্ডা হয়ে আছে। মেঘ আবিরকে ছেড়ে একটু দূরে সরে দাঁড়ালো। আবির তখনও মেঘের হাত ধরেই আছে। মেঘ সরে যাওয়ায় আবির দুহাতে মেঘের হাত ঘষতে ঘষতে বলল, মানুষের উপর রাগ করে নিজের ক্ষতি করা কবে বন্ধ করবি তুই? মেঘ উল্টে উল্টে আবিরের অভিমুখে চেয়ে আছে। আবির পুনরায় বলল, তোর হাত আর বরফের মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই। কথা বললে শুনিস না কেন? মেঘ আস্তে করে বলল, সরি, এখন রুমে চলে যাব। এখন আর রুমে যেতে হবে না, বস, আমি আসছি। মেঘ চেয়ারে বসে আছে। আবির সাকিবের রুমে গেছে। 2 মিনিটের মধ্যে পাঞ্জাবি পাল্টিয়ে টি শার্ট তার উপর জ্যাকেট পরে আসছে। হাতে একটা শপিং ব্যাগ আর একটা চাদর হাতে নিয়ে আসছে। মেঘের গায়ে চাদর জড়িয়ে পাশ থেকে একটা চেয়ার টেনে মেঘের অভিমুখে বসলো। শপিং ব্যাগ উল্টাতেই টেবিলে 8-10টা মেহেদি পড়ল। মেঘ বিপুল চোখে তাকিয়ে আছে মেহেদিগুলোর দিকে। আবির বলল, তোকে মেহেদি দিতে দেয়নি কথাটা একবার জানাতি আমায়। আবির টেবিল থেকে একটা মেহেদি নিল। মেহেদির বাম হাতের মেঘের বাম হাতের কবজিতে ধরে শুধালো, এই হাতে দিবি? আবিরের কথা শুনে মেঘ আশ্চর্য বনে গেল। অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছে। গলা খাকারিতে আস্তে করে বলল, আবির ভাই, আপনি মেহেদিও দিতে পারেন? আবির স্বভাবশীল ভারী কণ্ঠে জবাব দিল, হয়তো আর্টিস্টদের মতো সুন্দর হবে না, কিন্তু চেষ্টা করতে পারি। অবশ্য তুই না চাইলে দিব না। তখন অভিভূত হয়ে গেছে। আবির ভাই মেহেদি দিয়ে দিবে এটা অষ্টাদশীর কল্পনাও করতে পারছে না। মেঘ উত্তেজিত কণ্ঠে বলল, আপনার যেভাবে ইচ্ছা সেভাবেই দেন। আবির মেঘের হাতে ধরে কাপা কাপা হাতে মেহেদি দিয়ে দিচ্ছে, আর মেঘ অপলক দৃষ্টিতে সেই দৃশ্য দেখছে। মালিহা খানের হঠাৎ নজর পড়ে স্টেজের কাছে আবির মেঘের কাছে বসে আছে। উনি কৌতূহল বশতই এগিয়ে যান সেদিকে। কাছাকাছি যেতেই চোখে পড়ে আবির মেঘের হাতে মেহেদি দিয়ে দিচ্ছে। এতক্ষণে মেহেদি দেওয়া প্রায় শেষ দিকে। মালিহা খান হাসি মুখে বললেন, আলহামদুলিল্লাহ। মায়ের কণ্ঠ শুনে আবির আঁতকে ওঠে। মেঘের মনোযোগও বিঘ্ন ঘটে। দুজনেই মালিহা খানের দিকে তাকায়। মালিহা খানের হাস্যোজ্জ্বল মুখ দেখে মেঘ আবির দুজনেই স্তব্ধ হয়ে আছে। মালিহা খান পুনরায় বলল, আমি তো এই আবিরকেই দেখতে চাইছিলাম। বোনের প্রতি টান এতদিন কোথায় ছিল? আবির উত্তর না দিয়ে স্বাভাবিক কণ্ঠে শুধালো, কাকামুনি আর চাচ্চু কখন আসছেন? মালিহা খান বললেন, কিছুক্ষণ আগেই। খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। একটু থেমে মালিহা খান আবার বললেন, কত বছর পর মেহেদি হাতে নিয়েছিস বলতো আবির? মনে নেই। মেঘ একবার বড় আম্মুর দিকে তাকাচ্ছে আর একবার আবিরের দিকে। বড় আম্মুর কথার মানে বোঝার চেষ্টা করছে মেঘ। মালিহা খান মেঘকে উদ্দেশ্য করে বললেন, জানিস মেঘ, ছোটবেলা আবির মেহেদি না দিয়ে দিলে তুই কি যে কান্না করতিস। মেঘ ভ্রু কুঁচকে শুধালো, আমি? হ্যাঁ তুই। মিম তখন করেছিল, ঈদের সময় আশেপাশের বাসায় পিচ্চিদের হাতে মেহেদি রেখে তুই বাসায় এসে কান্না করতিস। তখন তো এত পার্লারও ছিল না। আমি, তোর মা, কাকিয়া কেউই মেহেদি দিতে পারতাম না। বাধ্য হয়ে আবিরই তোকে মেহেদি দিয়ে দিত। মিমকেও কয়েকবার দিয়ে দিছে, তবে তোকে বেশি পড়াই দিছে। মেঘ ডান হাতে মাথা চুলকে বলল, আমার কিছু মনে নেই কেন?
মালিহা খান হেসে উত্তর দিল, জন্মের পর থেকে 6-7 বছরের ঘটনা কারোই মনে থাকে না, কিন্তু তোরা এত ঠান্ডায় এখানে বসে আছিস কেন? আবির রাগান্বিত কণ্ঠে বলল, আম্মু, তোমার ভাইয়ের মেয়েকে সাবধান করে দিও। মালিহা খান চিন্তিত স্বরে বললেন, কে, মালা? হ্যাঁ, মালা আবার কি করছে? মালা মেঘকে অপমান করছে। মেঘ কি ওদের বাড়িতে দাওয়াত ছাড়া আসছে? যা তা ব্যবহার করবে কেন? এরকম আচরণ যদি আর একবার করে, আমি কিন্তু ওর খবর করে ছাড়বো। মালিহা খান হেসে উত্তর দিল, মালাকে আমি বুঝিয়ে বলবো। দাঁড়া, তোর মামুনি আর কাকিয়াকে ডেকে আনি, ওদের দেখাই আমার ছেলেটা ঘরমুখো হচ্ছে। মালিহা খান দ্রুত পায়ে বাড়ির দিকে চলে যাচ্ছেন। এদিকে মালা দুহাতে মেহেদি দিয়ে প্রতিটা রুমে ঘুরে বেড়াচ্ছে, মেঘকে খুঁজছে, অথচ মেঘ কোথাও নেই। মালিহা খানকে ঘরে ঢুকতে দেখে মালা প্রশ্ন করল, কি হয়েছে ফুপ্পি, এত তাড়াহুড়োতে কোথায় যাচ্ছ? আবির মেঘের হাতে মেহেদি দিয়ে দিচ্ছে। এই দৃশ্য দেখার জন্য আমার 2 ঝাঁকে ডাকতে যাচ্ছি। মালিহা খান চলে গেলেন। কথাটা মালার গায়ে কাটার মতো, কাটা গায়ে নুনের ছিটের মতো লাগছে। দ্রুত বারান্দায় গিয়ে দাঁড়ায়। ঘন কুয়াশার মতো চোখে পড়ে মেঘ আবিরের দিকে। নিজের ওপর এখন আরও বেশি রাগ হচ্ছে। আবির মেঘকে মেহেদি দিয়ে দিচ্ছে, এটা কোনো স্বাভাবিক বিষয় নয়। সে যদি মেঘের সাথে এমন আচরণ না করতো, তাহলে আবির আর মেঘ কাছাকাছি আসতো না। আবিরও মেঘকে মেহেদি দিয়ে দিত না। রাগে মালার চোখ মুখ জ্বলছে। রুমে ঢুকতেই ঠাস করে দরজা বন্ধ করে দিয়েছে। বড় আম্মু যাওয়ার পর থেকে মেঘ আবিরকে দেখেই যাচ্ছে, পল্লবও ফেলছে না। আবির তড়িঘড়ি করে তার মেহেদি দিচ্ছে। মেয়ে কিছু বলতে চেয়েও বলতে পারছে না। মনের ভিতর একরাশ মুগ্ধতা। আবির ভাই ছোটবেলা নিজের হাতে মেহেদি দিয়ে দিত, এই ভেবেই আনমনে হাসছে। আবির মেহেদিটা টেবিলের উপর রাখতে রাখতে বলল, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়িস, আমি গেলাম। বলেই সাকিবের ঘরের দিকে দৌড় দিল। মেঘ মুগ্ধ আঁখিতে আবিরকে দেখছে। কয়েক মুহূর্তের মধ্যে আবির ঘরে ঢুকে পড়েছে। মেঘ তখনও সেদিকে তাকিয়েছে। ততক্ষণে 3 চা আসছেন। দূর থেকে মেঘকে ডেকে বলল, কি রে আবির, কই? চলে গেছে। কাকে মেঘের হাতের এপাশ ওপাশ ঘুরে বলল, বাহ, অনেক সুন্দর করে দিয়েছে তো। কাকিয়ার কথায় মেঘ এবার নিজের হাতের দিকে তাকালো। মেয়েদের আর্টিস্টদের মতো না হলেও খুব একটা খারাপ হয়নি। মেঘ হাতের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মন মস্তিষ্ক জুড়ে আবির্ভাব বিচরণ করছে। মনে অন্যরকম প্রশান্তি কাজ করছে। মনে মনে হাজারবার মালা আপুকে ধন্যবাদ দিচ্ছে। মালা আপু অপমান না করলে আবির ভাইয়ের সাথে এত সুন্দর মুহূর্তটা কখনো উপভোগ করা পারতো না সে এটা করতে। মা কাকি আর কি বলছে তার কিছুতেই মেঘের মনোযোগ নেই। অষ্টাদশী হৃদয়ে প্রতিটা স্পন্দন বলছে, আবির ভাই, আপনি আমার সেই পূর্ণতা, ভালোবাসি আপনাকে। মা কাকিয়ার সঙ্গে ঘরে গিয়ে সোজা নিজের রুমে চলে গেছে। মিম দিশারা অনেকক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছে। মেঘ মিমের পাশে শুয়েছে। সারাদিনের ক্লান্তিতে মেহেদি না তুলেই ঘুমিয়ে পড়েছে। অনেকক্ষণ যাবৎ ফোন ভাইব্রেশন হচ্ছে। মেঘ গভীর ঘুমে নিমগ্ন। দীর্ঘ সময় ভাইব্রেশনের পর মেঘ চোখ বন্ধ রেখেই পাশ থেকে ফোনটা নিয়ে রিসিভ করে কানের উপর রাখলো। ওপাশ থেকে আবেশিত কণ্ঠে ভেসে আসে, ম্যাম, আপনার ঘুম কি এখনো ভাঙেনি? 1 ঘন্টা যাবৎ আপনার জন্য অপেক্ষা করছি।